আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। চাচাতো বোনের মিথ্যা অপবাদ গল্পের 3 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা বলে না করে দেরি, চলো আজকের গল্প শুরু করি। বাবা বলল, কোনো কিন্তু নয়, তুমি আমার সাথে আসো, আমি বলছি তোমায় কি হয়েছে। আমি রুমে এসে ব্যাগটা রাখলাম, মনটা খুব খারাপ লাগছে। কি হতো নেহা যদি আমার কথাগুলো একবার শুনতো, হয়তো ও সহ্য করতে পারে নাই। আসলে ও আমায় খুব ভালোবাসতো, তাই হয়তো ওরও অনেক খারাপ লাগছে। রাগের বশে হয়তো আমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে, কিন্তু ও তো জানে না আমার উপর কি জ্বর বয়ে যাচ্ছে। যেই দিন ও সত্যিটা জানতে পারবে, সেই দিন ও নিজেকে ক্ষমা করতে পারবে না। কিন্তু আমার বাবা মা, আমি তো তাদের নিজের সন্তান, তারা কিভাবে পারলো আমাকে অবিশ্বাস করতে? নিজের বাবা মা যেখানে অবিশ্বাস করলো, সেখানে নেহা তো পর মানুষ। আপন মানুষরাই যেখানে বিশ্বাস করতে পারলো না, সেখানে পর কিভাবে বিশ্বাস করবে? আমার বুকটা ফেটে কান্না আসছিল। ব্যাগটা রেখে ওয়াশরুমে গিয়ে ঝর্ণাটা ছেড়ে অনেকক্ষণ কাঁদলাম। আজ আমার কান্নার বাদ ছেড়ে গেছে। এই অল্প বয়সে এত বেশি মানসিক চাপ আমি নিতে পারছি না। হে আল্লাহ, এর থেকে বেশি চাপ আমি নিতে পারছি না। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আমি একটা বাচ্চা শিশুদের মতো কান্না করলাম। পাক্কা আধা ঘন্টা পর বের হলাম। বের হয়ে দেখি অনেকগুলো ফোন দিয়েছে, প্রায় 5টার মতো মিস কল। আমি তাড়াতাড়ি কল ব্যাক করলাম। কল ব্যাক করে বললাম, হ্যালো, কিরে, কি খবর? অনিক বলল, ভালো, তোর কি খবর? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। তা ফোন দিয়েছিস কেন? অনিক বলল, ও হ্যাঁ, তোকে যেই কারণে ফোন দিয়েছি সেটা তো বলাই হয় নাই। শোন, সামনের মাসে 5 তারিখে নিরাপুর বিয়ে। আমি বললাম, সরি রে দোস্ত, আমি আসতে পারবো না। আমি আর কখনো ওই এলাকায় যাব না। অনিক বলল, আরে শালা, তোর আসতে হবে না, আমরাই আসবো। বিয়েটা আসলে চাচার বাড়িতেই হবে। কি বলছে অনিক? আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, কি, ওনারা সবাই এখানে আসবে? অনিক বলল, হ্যাঁ, তাই তো তোকে কল করে বললাম। আর নেহা তো আমার চাচাতো বোন, ও তো অবশ্যই আসবে। আর তোর বাবা আমার বাবার জিগরি দোস্ত, বাবা বলেছে তোর পুরো ফ্যামিলি নিয়ে আসবে। আমি বললাম, নীলাও আসবে? অনিক বলল, হ্যাঁ। আমি বললাম, ওরা কি কেউ জানে আমি এইখানে আছি? অনিক বলল, আপাতত না, তবে ওইখানে গেলে সবাই জেনে যাবে তুই যে ওইখানে আছিস। আমি বললাম, ও আচ্ছা, তাহলে রাখ, আমি দেখছি কি করব। ওকে তো রাখতে বললাম, এখন আমি কি করব? ওরা আমায় দেখে ফেললে ওদের বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে। তাছাড়া বিয়ে বাড়ি কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে। আচ্ছা, ওনারা কতদিন থাকবে? আমি দেখি অনিককে জিজ্ঞেস করে নেই। অনিককে আবারও কল দিলাম। কল দেওয়ার সাথে সাথে অনিক রিসিভ করলো। আমি বললাম, হ্যালো অনিক। অনিক বলল, হ্যাঁ বল। আমি বললাম, আচ্ছা, ওনারা কতদিন থাকবে? অনিক বলল, এখনো কিছু বলা সম্ভব নয়, কারণ বিয়ের এখনো 1 মাস বাকি। আমি বললাম, ও আচ্ছা, এখন তাহলে রাখি, কি আর বলবো। অনিক বলল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এখন কি করব? আমি কখনো চাই না ওনাদের সামনে যেতে। আমার কিছু একটা করা উচিত, কিন্তু আমি কি করব? যাই করি, ওনারা কতদিন থাকবে সেটার উপর ভিত্তি করেই কিছু করতে হবে। ওনারা কতদিন থাকবে সেটা তো বিয়ের কয়দিন আগেই জানতে পারবো। না, এখন আর এত চিন্তা করে লাভ নেই, যা চিন্তা করার তখন করব। এমন সময় আম্মুর ডাক পড়লো। আম্মু বলল, কি ব্যাপার, এত মনোযোগ দিয়ে কি চিন্তা করা হচ্ছে? আমি বললাম, না আম্মু, তেমন কিছু না। আম্মু বলল, তুমি কি ভার্সিটির ঘটনা নিয়ে চিন্তা করছো? আমি বললাম, মানে? ভার্সিটির ঘটনার কথা আম্মু কিভাবে জানলো? আম্মু বলল, তুমি মনে হয় ভুলে গিয়েছো, তোমার প্রিন্সিপাল স্যার তোমার আব্বুর বন্ধু হয়, উনি তোমার আব্বুকে সব বলেছে। আমি বললাম, ও। আম্মু বলল, থাক, সেসব কথা বাদ দাও, এসব কথা চিন্তা করে কোনো লাভ নেই। যা হবার তা তো হয়ে গিয়েছে। জীবনে এমন অনেক ঝড় আসবে যাবে, তোমাকে কিন্তু শক্ত থাকতে হবে বাবা, ভেঙে পড়লে চলবে না। আমি বললাম, হুম। আম্মু বলল, আচ্ছা, এখন চলো খাবার খেতে যাবে। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। আমি আর এখন নেহার কাছে যাই না, ওকে বোঝানোর চেষ্টাও করি না। আপনারা হয়তো ভাবছেন আমি নেহাকে ভুলে গিয়েছি। না রে ভাই, জীবনের প্রথম ভালোবাসা এত সহজে ভোলা যায় না। আমি নেহাকে এখনো আগের মতোই ভালোবাসি। ওর প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। শুধু ওকে এখন আর বোঝানোর জন্য যাই না। আমি ওই দিনের ঘটনার পরও আরও অনেকবার গিয়েছিলাম নেহাকে বোঝানোর জন্য, কিন্তু প্রতিবারই চর মেরে তাড়িয়ে দিয়েছে। এখন আর চর খাওয়ার ইচ্ছা নেই, তাই ওকে বোঝানোর চেষ্টাও করি না। কিন্তু প্রতিদিন ওর পথের সামনে আমি দাঁড়িয়ে থাকি। ও যাওয়ার সময় ছলছল করে ওর দিকে তাকিয়ে থাকি। হয়তো এবার আমার কথাগুলো শুনবে এই আশায় দাঁড়িয়ে থাকি, কিন্তু আমার আশায় থেকে যায়, বাস্তব আর হয় না। ও প্রতিদিন আমায় দেখেও না দেখার ভান করে চলে যায়। মাঝে মাঝে কয়েক মুহূর্তের জন্য দাঁড়িয়ে যায়, ছলছল করে আমার দিকে তাকিয়ে থাকে। ওর চোখের দিকে তাকালে বোঝা যায় ও ঘুমায় না ভালো করে, হয়তো কান্নাও করে, চোখ দুটো ফোলা ফোলা থাকে, কিন্তু সেই কান্না কেউ দেখতে পায় না, কারণ ও খুব লাজুক স্বভাবের। ওর বুক ফাটলেও মুখ ফাটবে না। ওর দিকে তাকালে আমার বুকের ভেতরটা হু হু করে ওঠে।
কত ভালোবাসতো মেয়েটা আমায়। ওর কষ্ট দেখলে আমার অনেক কষ্ট লাগে। সেই সাথে নীলা নামের মেয়েটা, ওর উপর তো জন্মের ঘৃণা। ওর একটা ভুলের জন্য আজ কতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। ও তো আমায় ভালোবাসতো। এই ছিল ওর ভালোবাসার নমুনা। আমার ওর কথা ভাবতেও ঘৃণা লাগে। নেহার কান্নামাখা মুখটা আমার আর সহ্য হয় না। যখনই ওকে কিছু বলতে যাব তখনই ওর চোখ মুখ বিষিয়ে ওঠে, তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করে। এভাবেই চলছিল আমাদের জীবন। আমি শুধু ওকে একবার দেখার জন্য প্রতিদিন ভার্সিটিতে যেতাম। আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, কিন্তু আসল কথাই বলা হয় নাই। আগামী পরশু অনিকের বড় বোনের বিয়ে। আমি এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তা করেছি, কিন্তু কোনো উপায় বের করতে পারি নাই। কিভাবে যে ওদের সামনে না এসে থাকা যায়, ভাবতে ভাবতে প্রায় রাত 12টা বেজে গিয়েছে, কিন্তু আমি কোনো উপায় খুঁজে পেলাম না। আপনারা হয়তো ভাবছেন আমি যেই কয়দিন বিয়ে সেই কয়দিন অন্য জায়গায় গিয়ে থাকলেই তো হয়। আমি সেটা ভেবেছিলাম, কিন্তু মা থাকতে সেটা কখনোই সম্ভব না। এতদিনে উনি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসেন। উনি আমায় ক্ষণাক্ষরেও চোখের আড়াল হতে দেন না। আমি ভার্সিটিতে গেলে উনি কমপক্ষে 50 বার কল দিয়ে খোঁজ খবর নেবেন। 5 মিনিট আসতে লেট হলে ওনার শুরু হয়ে যায় কান্নাকাটি। উনি সারাক্ষণ আমায় নিয়ে ব্যস্ত হয়ে থাকেন। আমি যদিও বিয়ের কয়দিন বাইরে থাকতে চাই, সেটা ওনার জন্য অসম্ভব হয়ে যাবে, কিন্তু আমাকে তো একটা উপায় বের করতেই হবে। ওনারা কয়দিন থাকবে সেটা তো আগে জানা দরকার। এটা না জানলে আমি উপায় বের করব কিভাবে? না, আগে উপায়টা জানতে হবে। অনিককে কল দেই, তাই ভেবে অনিককে কল দিলাম। কয়েকবার কল দেওয়ার পর ফোন রিসিভ করলো। আমি বললাম, হ্যালো অনিক। অনিক বলল, হ্যাঁ। কিরে, এত রাতে ফোন দিয়েছিস কেন? কোনো প্রবলেম? আমি বললাম, না, মানে খবরটা জানতে পেরেছিস? অনিক বলল, কোন খবর? আমি বললাম, ওই যে আব্বু আম্মু কয়দিন থাকবে সেটা। অনিক বলল, আরে শালা, তুই এত রাতে ঘুম রেখে ওনারা কয়দিন থাকবে সেটা নিয়ে চিন্তা করিস? আমি বললাম, আরে ধুর, তুই বলতো। অনিক বলল, তোর আব্বুর সাথে আমার আব্বুর কথা হয়েছিল, শুনতে পেলাম। আমার আব্বু তোর আব্বুকে কয়েকদিন থাকার জন্য বলেছিল, কিন্তু তোর আব্বু থাকবেই না। অনেক কষ্ট করে শুধু একদিন থাকার জন্য রাজি করলো। শুধুমাত্র বিয়ের দিন সকালে আসবে, খাওয়া দাওয়া করে বিকালে চলে যাবে। আমি বললাম, শুধুমাত্র একদিনের জন্য এত দূরে আসবে? তার চেয়ে না আসলেই তো পারতো। অনিক বলল, উনি তো আসতেই চাচ্ছিল না, কিন্তু আমার আব্বুর জোরাজোরিতে রাজি হলো। ও হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল। আমি বললাম, বল। অনিক বলল, গতকালকে তোর আব্বু আমায় তোদের বাসায় ডেকেছিল। আমি যাওয়ার পরে দেখি বাসায় কেউ নেই, শুধু তোর আব্বু আম্মু বসে আছে। আমি যাওয়ার পরে তোর ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করেছিল। তুই কই আছিস, কেমন আছিস, ভালো আছিস কিনা, তোর সাথে আমার যোগাযোগ আছে কিনা, এই আর কি। আমি বললাম, তুই কি বলেছিস? অনিক বলল, আমি বলেছি তোর ব্যাপারে আমি কিছুই জানি না, তোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি বললাম, ভালো করেছিস। অনিক বলল, তবে একটা কথা। আমি বললাম, কি? অনিক বলল, ওনাদের দেখে মনে হলো ওনারা ভালো নেই। আন্টির চোখগুলো কেমন জানি লাল লাল দেখাচ্ছিল। মনে হয় তোর কথা মনে করে ওনার ঘুম হয় না রাতে। ওনাদের কেমন জানি মনে হচ্ছিল। ওনাদের দেখে আমার ওই মন খারাপ হয়েছিল। আমার মনে হয় কি জানিস, ওনারা তোকে ক্ষমা করে দিয়েছে। তুই ফিরে এলে ওনারা তোকে ফিরিয়ে দিতে পারবে না, ওনারা তোকে ক্ষমা করে দিবে। আমি বললাম, না রে দোস্ত, এটা হয় না। আমি জানি আমার বাবা মা আমার উপর বেশি দিন রাগ করে থাকতে পারবে না। আমি গেলে ওনারা আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আমি ওনাদের সামনে কোন মুখ নিয়ে যাব ভেবে দেখেছিস? ওনারা হয়তো আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু সারা জীবন ধর্ষক নামের একটা মিথ্যা অপবাদ আমার মাথায় নিয়ে বাঁচতে হবে। আমি কখনো পারবো না ওনাদের সামনে মুখ উঁচু করে কথা বলতে, বরং আমার জন্য ওনাদের পাড়া প্রতিবেশীর কথা শুনতে হবে। আর বশির চাচ্চু, ওনাকে আমি কি করে মুখ দেখাবো? উনি তো আমায় নিজের ছেলের মতোই ভালোবাসতেন। আমার বাবার থেকেও উনি বেশি সময় দিতেন। সেই লোকটা কি পারবে আমায় ক্ষমা করতে? কখনোই না। যতদিন না সত্যটা সামনে আসছে, ততদিন আমাকে কেউ বিশ্বাস করবে না। এই সমাজে নারীরা যতটাই অবলা, ততটাই শক্তিশালী। আর এই কথার ভয়ঙ্কর সত্য উদাহরণ হলো নীলা। আমার জীবনটা পুরো তছনছ করে দিয়েছে। অনিক বলল, আচ্ছা ভাই, তুই যা ভালো বুঝিস তাই কর। অনেক রাত হয়ে গিয়েছে, এখন ঘুমা। আমি বললাম, আচ্ছা রাখ। ফোনটা রেখে দিলাম। মা বাবার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। কত ভালোবাসতেন ওনারা আমাকে। যদিও চাচি আমায় অনেক ভালোবাসে, কিন্তু নিজের আপন মায়ের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনা হয় না। তবে এটা ভেবে ভালো লাগলো যে ওনারা আমাকে ফিরে পেতে চায়, কিন্তু এখনই আমি ওনাদের সামনে যাব না। আমি একদিন প্রমাণ করে ছাড়বো যে আমি কোনো দোষ করিনি। আর যেদিন এই দিনটা আসবে, সেই দিন সসম্মানে আমি আবার সবার সামনে আসব, আমার বাড়ি ফিরে যাব। সেই দিনের কথাটা মনে পড়ে নিজের ভেতরে একটা ভালো লাগা কাজ করছিল। কিন্তু তার আগে আমার কালকে ওদের থেকে দূরে দূরে থাকতে হবে, দূরে কোথাও যেতে হবে। একদিনেরই তো ব্যাপার। মা হয়তো রাজি হবে, হয়তো না করবে না। এখন রাত প্রায় 1টা বাজে। এখন ঘুমিয়ে পড়ি, সকালে ব্রেকফাস্ট করার সময় বলা যাবে। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। মা আমাকে ডেকে ব্রেকফাস্ট বানাতে চলে গেল। আমি ফ্রেশ হয়ে গিয়ে দেখি ওনারা খাবার নিয়ে আমার জন্য বসে আছেন। আমিও ওনাদের সাথে খেতে বসলাম।
আমার এখনই এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত। তাই আমি বললাম, বাবা আমার একটা কথা ছিল। বাবা মা দুজনেই খাবার রেখে আমার দিকে তাকিয়ে রইলেন। ওনারা একটু অবাক হলেন, কারণ আমি সচরাচর তেমন কথা বলি না, আর এমনভাবে খাবার টেবিলে তো নাই। কিন্তু আজ বিষয়টা সিরিয়াস, তাই বলতে হচ্ছে। বাবা বলল, হ্যাঁ বাবা বলো, কি বলতে চাও। আমি বললাম, আগামীকাল তো অনিকের বড় অপুর বিয়ে এই বাড়িতে, তাই না? বাবা বলল, হ্যাঁ, কেন? আমি বললাম, আসলে কালকের বিয়েতে আমার বাবা মাও আসবে, আর আমি চাই না ওনাদের সামনে যেতে। বাবা মা দুজনেই আমার দিকে তাকিয়ে রইলেন। বাবা বলল, তা তুমি এখন কি চাও? আমি বললাম, আমি চাচ্ছিলাম আগামীকালটা আমি বাহিরে কাটাতে। মা বলল, না দেখো বাবা, তুমি এখানে নতুন মাত্র 2 মাস হয়েছে এসেছো, তুমি এখনো ঢাকা শহরের কিছুই চেনো না, তাই তোমার বাইরে থাকার দরকার নেই। আমি বললাম, কিন্তু মা, ওনাদের সামনে যেতে চাই না আমি, আর এখানে থাকলে তো ওনাদের সামনে যেতেই হবে, আর ওনারা যদি আমাকে দেখে তাহলে ওনাদের বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে। মা বলল, দেখো, তুমি যদি ওনাদের সামনে যেতে না চাও তাহলে আমাদের ছাদে একটা স্টোর রুম আছে, সে স্টোর রুম পরিষ্কার করে দেবো, সেখানেই থাকবে। তবুও বাইরে যেতে পারবে না। একটু পরে বাড়ি ডেকোরেশন করার জন্য লোকজন আসবে, আমি তাদেরকে বলে ব্যবস্থা করে রাখবো যাতে কেউ সেদিকে যেতে না পারে। আমি দুপুরবেলা গিয়ে তোমায় খাবার খাইয়ে আসবো, ওনারা বিকেল দিকে চলে গেলে আবার তুমি ফিরে এসো। আমি বললাম, কিন্তু মা? মা বলল, আমি কোনো কিন্তু শুনতে চাই না। মায়ের চোখ মুখ লাল হয়ে গিয়েছে, হয়তো উনি আমাকে হারানোর ভয় পাচ্ছেন। করার কিছুই নেই, মা যা বলেছে তাই হবে। বাবাও ওনার উপর কিছু বলতে পারবেন না। এই কয়দিনে আমি এটা ভালোই বুঝতে পেরেছি, কিন্তু মা এটা কেন বুঝতে পারছেন না? বিয়ে বাড়িতে কে কখন কোথায় যাই তার কোনো ঠিক নেই, আমি যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি, আর সেটা আমি স্বপ্নেও চাই না। আমি অসহায়ভাবে বাবার দিকে তাকিয়ে রইলাম। বাবা বলল, দেখো বাবা, সালমা যখন জেদ ধরেছে তুমি এখানে থাকবা, সেখানে আমার কিছুই বলার নেই। তার চেয়ে তুমি এখানেই থাকো, আমি বরং স্টোর রুমের সামনে লোক রেখে দেব যাতে করে সেই রুমে কেউ যেতে না পারে। আমি বললাম, আচ্ছা। তারপরের দিন ভোর সকালে আমি খুব ভোরে উঠে গিয়ে স্টোর রুমে আসলাম। এখন খুব ভোর, বিয়ে বাড়ি, তাই 2-1 মানুষ দেখা যাচ্ছে, কিন্তু মানুষের সমাগম একদম নেই বললেই চলে। আমি যেই ভয়টা পাচ্ছিলাম এখানে এসে সেই ভয়টা কমে গিয়েছে। রুমটা খুব ভালোভাবেই আড়াল করা হয়েছে। রুমে অনেক আবর্জনা ছিল, মা কাল মানুষ দিয়ে পরিষ্কার করিয়েছে। এত আবর্জনা কোথায় রেখেছে তিনিই ভালো জানেন। রুমের ভিতরে একটা টিভিরও ব্যবস্থা করা হয়েছে, চারপাশে ডেকোরেশন করা হয়েছে। বাইরে থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটার ভিতরে একটা রুম আছে। যাক, ভালোই হলো, আজকের দিনটা ভালোভাবেই কেটে যাবে। এমন সময় আম্মু আসলো আমার রুমে। আম্মু বলল, কি ব্যাপার, কোনো অসুবিধা হচ্ছে না তো এই রুমে? আমি বললাম, না না আম্মু, কি বলো, আমার কোনো অসুবিধা হচ্ছে না, মনে হয় আজকের দিনটা খুব ভালোভাবেই কেটে যাবে। আম্মু বলল, ঠিক আছে, এবার খেয়ে নাও। আম্মু আমার জন্য খাবার নিয়ে এসেছে, উনি আমায় নিজ হাতে খাইয়ে দিলেন। খাওয়ার মাঝখানে অনেক কথা বললেন। খাওয়া শেষ হওয়ার সময় বললেন, সারাদিন যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে কল করবা, নয়তো রুমের সামনে একজন লোক রেখে দিয়েছি, আমার কাছে পাঠিয়ে দিবা তাকে। আমি বললাম, এই তারাও রুমের সামনে লোক রেখেছো মানে? আম্মু বলল, হ্যাঁ, রুমের সামনে একজন লোক রেখেছি যাতে করে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। আমি বললাম, ঠিক আছে, তাই বলো। আচ্ছা, তুমি এখন যাও, এখন লোকজন আসা শুরু করবে। আম্মু বলল, আচ্ছা। আম্মু চলে গেল। কিছুক্ষণ পরে বিয়ে বাড়ির হট্টগোল শুরু হলো। আমার টিভি দেখতে ভালো লাগছিল না, তাই একটু গেম খেলছিলাম। এমন সময় অনিকের ফোন। আমি বললাম, হ্যালো, কিরে, কি খবর, তোরা এখানে এসে পৌঁছেছিস? অনিক বলল, হ্যাঁ রে, মাত্রই আসলাম। আমি বললাম, ওনারা মানে আমার বাবা মা এসেছেন? অনিক বলল, ওনারা সবাই এসেছেন, নীলা আর নেহাও এসেছেন। নেহার কথা শুনে বুকটা ধক করে উঠল। নীলা আর বাবা মা এই বাড়িতে আগে কখনো আসেনি, তারা এই রুম চিনবে না, কিন্তু নেহা তো এই বাড়িতে অনেকবার এসেছে, সে হয়তো এই রুম চিনবে। সে যদি এই রুমে এসে পড়ে, দূর, আমি কি ভাবছি এইসব, এত বড় বিয়ে বাড়ি থাকতে সেখানে এইখানে আসতে যাবে। অনেক বলল, আচ্ছা রাখি রে, অনেক কাজ আছে। আমি বললাম, আচ্ছা রাখ, সরি রে দোস্ত, আমি তোকে কোনো সাহায্য করতে পারছি না। অনেক বলল, ধুর শালা, রাখ। আর হ্যাঁ, তুই এখন কোথায় আছিস? আমি বললাম, আছি কোনো এক জায়গায়, বিয়ে শেষ হলেই বের হব। অনেক বলল, কোন জায়গায় সেটা তো বলবি। আমি বললাম, আরে রাখ, তোর না কাজ আছে। অনেক বলল, আরে শোন, ওর কথা শেষ করার আগেই আমি কল কেটে দিলাম। সকাল থেকে রুমে বসে আছি, এখন প্রায় 12টা বাজে। এর মাঝে আম্মু একবার এসে আমার খোঁজ নিয়ে গেছে। আচ্ছা, আম্মু আব্বু আর নেহা ওরা কি করছে? অনিককে ফোন করে দেখি। অনিককে ফোন দিলাম। আমি বললাম, হ্যালো অনিক। অনিক বলল, হ্যাঁ বল, কি হয়েছে? আমি বললাম, আচ্ছা, আব্বু আম্মু কি করছে আর নেহা কি করছে? অনিক বলল, ও, তোর আব্বু আম্মু ঘুরে ঘুরে সবার সাথে কথা বলছে, আর নেহার অবস্থা খুব খারাপ। আমি বললাম, কেন কেন, নেহার আবার কি হয়েছে? অনিক বলল, বরপক্ষের একটা ছেলে এসে খাবার নিয়ে ওর গায়ের উপর হুমড়ি খেয়ে পড়েছে। এটা বলে হাসতে লাগলো। যা একটা অবস্থা হয়েছে না, পুরো জামা কাপড় নোংরা হয়ে গিয়েছে। তো গাইস, গল্পের মাঝখানে কিছুটা সময় চেয়ে নিচ্ছি।
তোমরা যদি এই ভিডিওতে 100 কমেন্ট আর 300 লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে পরের পর্বটা 20 মিনিট প্লাস দেওয়ার চেষ্টা করব। আর যদি না পারো তাহলে কিছু করার নেই, যেভাবে চলছে ওইভাবেই চলবে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা অনেকেই দেখেছি কমেন্ট করেছো তুমি ছিলে মায়াবতী গল্পের 4 নাম্বার পর্বটা নিয়ে আসতাম। তোমরা যদি ওই গল্পটা শুনতে চাও তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে আরেকটা ইউটিউব চ্যানেল অ্যাড করা দেখতে পারবে। সবাই ওই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকে বা কালকের মধ্যেই সেই গল্পটা ওই ইউটিউব চ্যানেলে চলে আসবে। ওইটা আমার ছোট ভাইয়ের চ্যানেল, এই গল্পটা কন্টিনিউ করবে। যারা যারা ওই গল্পটা শুনতে চাও তারা ওই চ্যানেলে গিয়ে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো। আর হ্যাঁ, যদি তারপরে ওর চ্যানেলটা খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে ওর চ্যানেলের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে বা আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, যাতে করে তোমরা ওর চ্যানেলটা সহজেই খুঁজে পাও। তো চলো আর বেশি কথা না বলি, সোজা গল্পে ফিরে যাই। আমি বললাম ও এখন কোথায় আছে? অনিক বলল একটু আগে আপুর একটা পোশাক দিয়েছি, মনে হয় এখন সেটাই পরতে গিয়েছে। আমি বললাম আচ্ছা রাখি রে। ওপাশ থেকে কলটা কেটে দিল। আমার মাথাটা গরম হয়ে গিয়েছে। শালা 2 বছর প্রেম করে এখন আজ পর্যন্ত ওকে ছুঁয়ে দেখলাম না। আর কোন শালা ওর নাকি গায়ে হুমড়ি খেয়ে পড়ে গিয়েছে, কিন্তু হঠাৎ করে আমার মাথাটা গরম হচ্ছে কেন? একই পেটের ভিতর দেখি ইঁদুর দৌড়াদৌড়ি করছে। সেই সকাল ভোরে খেয়েছি, এখন প্রায় 12টা বাজে। দেখি আম্মুকে কয়েকটা কল দিলাম, কল বেজে চলেছে, কিন্তু কল ধরার কোনো নামগন্ধই নেই। উনি মনে হয় ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু পেটের অবস্থা যে বেশি ভালো না এখন। না, এইভাবে বেশিক্ষণ থাকা যাবে না। আম্মু তো বলেছিল বাহিরে একজন লোক দাঁড়িয়ে থাকবে। দেখি ওখানে গিয়ে কে আছে দাঁড়িয়ে। সামনে গিয়ে দেখি বুড়ো মতো একটা লোক দাঁড়িয়ে আছে। আমি ওনাকে ডাক দিলাম। আমি বললাম এই যে চাচা, শুনছেন? লোকটা আমার দিকে তাকিয়ে বলল, আরে বাবা, তোমার কিছু লাগবে নাকি? আমি বললাম নিচে গিয়ে দেখুন তো কিছু খাবার পান কিনা। লোকটা আমাকে বলল আচ্ছা তুমি বসো, আমি দেখছি। আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। 2 মিনিটও হয় নাই, এর ভিতরে রুমে কারো শব্দ শুনতে পেলাম। আমি বললাম কি হলো, এত তাড়াতাড়ি এসে পড়েছেন? আচ্ছা খাবারটা টেবিলে রাখুন। ও পাশ থেকে কোনো কথা নেই। আমি বললাম আচ্ছা চাচা তোয়ালটা দেন তো। আমি তোয়ালটা আনতে ভুলে গিয়েছি। ও পাশ থেকে কোনো কথা নেই। আমি বললাম কি হলো চাচা, তোয়ালটা দেন। তারপর বাহির থেকে একটা তোয়াল দিল। আমার খিদেটা মনে হয় একটু বেশিই ছিল, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে দরজাটা খুললাম। কিন্তু দরজা খুলে আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি একদম আটকে উঠলাম। আমি কাকে দেখছি? আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাচাতো বোনের মিথ্যা অপবাদ গল্পের 3 নাম্বার পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে আর আজকের পর্বটা কেমন হয়েছে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর ভিডিওতে যে টার্গেট দিয়েছি ওই টার্গেটটা পূরণ করতে পারলে আমিও তোমাদেরকে দেওয়া কথাটা রাখবো। তো সবাই তাড়াতাড়ি টার্গেট পূরণ করে দাও। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন যায় আর তোমরা গল্পটা শুনতে পারো। আর হ্যাঁ, পরবর্তী পর্ব আসা অবধি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।